হুম। দেখো আমি তোমাকে জুতা আবিষ্কার কবিতাটি লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কহিলা হবু, শোনো গো গবু রায়, তুমি দুইটা ক্যারেক্টার পেলা, একটা হচ্ছে হবু আর একটা হচ্ছে গবু। এখানে হবু হচ্ছে একজন রাজা আর গবু হচ্ছে তার মন্ত্রী। হবু হচ্ছে একজন রাজা, গবু হচ্ছে তার মন্ত্রী। তো হবু, রাজা হবু তিনি তার মন্ত্রী গবুরাকে বলল, কালীকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন দুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। ধরণী মানে পৃথিবী। তো হবু রাজা তার মন্ত্রী গবুরায়কে বলল যে, জানো মন্ত্রী, আমি কালকে সারা রাত্র অনেক একটা জিনিস ভেবেছি, যে আমি যখনই আমার পা দুটো মাটিতে রাখি তখনই আমার পায়ের মধ্যে ধুলা লাগবে কেন। অর্থাৎ এটা সেই আমলের কথা বলছে যখন মানুষের জুতা আবিষ্কার হয়নি, মানুষ যখন জুতা পায়ে পরতো না, খালি পায়ে চলাচল করতো, সেই সময়কার কথা বলা হচ্ছে। তো এখানে হবু বলছে যে তুমি জানো আমি না এই ইয়াটা করতে পারছি না, অর্থাৎ আমি সারা রাত ভেবেছি যে আমার পায়ের মধ্যে কেন মাটি লাগবে, ধুলা কেন লাগবে? তো রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি, আমার মাটি রাজ্যে মোর একই অনাসৃষ্টি। তারপরে কবি বলছেন যে এখানে রাজা বলতেছে, যে কবির ভাষায় যে রাজা বলতেছে যে তোমরা এত বেতন বাটাবাটি করে নাও, ভাগ করে বেতন নেও, খালি আমার কাজে, রাজার কাজে তোমাদের কোনো দৃষ্টি নাই। আমার মাটি লাগায় মোরে মাটি, এটা আন্ডারলাইন করো, এটা চমৎকার ব্যাখ্যার একটা লাইন। আমার মাটি স্যার আমার আমার মাটি লাগায় মোরে মাটি, খুবই চমৎকার একটা ব্যাখ্যার জন্য একটা লাইন। এই লাইনটা দ্বারা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন? এটা দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন যে আমরা যখন কেউ একটু ধনী হয়ে যাই বা কেউ বড় একটা পজিশনে যাই, একটু বড় কিছু যাই, তখন আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাই, আমরা আমাদের নিজেদের সংস্কৃতিকে পুরো দমে ভুলে যাই, যে আমরা বাঙালি, আমাদের পায়ে মাটি লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু রাজা বলছেন যে আমার মাটি লাগায় মনে মাটি, অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমরা যখন ধনী হই তখন আমরা কি করি, যে আমি একজন বাঙালি, বাঙালিয়ানা সংস্কৃতি, আমি লুঙ্গি পরবো না, এগুলো আমার যায় না, আমি কোট প্যান্ট পরবো, আমি ভাত খাবো না, এগুলো আমার যায় না, আমি ফাস্ট ফুড খাবো। অর্থাৎ আমরা যখনই একটু উপরের লেভেলে যাই, একটু আপার লেভেলে যাই, তখনই আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে ভুলে যাই। এটা বোঝাচ্ছে সেম একই কাহিনী। রাজাও বলছে যে আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোরে কি অনাসৃষ্টি, মানে এত বড় সাহস মাটি, এটা একটা কি ঝামেলা, শীঘ্রই এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাই। এরপরে কবি বললেন যে শীঘ্রই তুমি এটার প্রতিকার করবে, কোন একটা রাস্তা বের করবে যাতে আমার পায়ে আর ধুলা না লাগে, আর যদি সেটা না করতে পারো তাহলে তোমাদের কারো রক্ষা নাই। এখন এমন সেই সময়কার একটা অবস্থা, যে সময়কার মানুষ জুতা পরতো না, সেই সময়কার অবস্থা, সেই সময় রাজা এমন একটা আদেশ দিয়ে বসলো মন্ত্রীকে, যে তুমি এমন একটা কাজ করবা যেটা নতুন একেবারে, যে আমার পায়ে ধুলা লাগতে পারবে না, এমন একটা রাস্তা খুঁজে বের করো। তো এটা তো মন্ত্রীর জন্য একটা ভীষণ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে, কারণ সে যদি এখন রাজা এটা না পূরণ করতে পারে, নিশ্চয়ই রাজা তাকে শাস্তি দিবে। তখন দেখো দ্বিতীয় প্যারা, শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। এখানে ওয়ার্ড মিনিং কিছু লেখো। ত্রাসে, ত্রাসে শব্দের অর্থ ভয়ে, ঘর্ম, ঘর্ম শব্দের অর্থ ঘাম, আর গাত্রে শব্দের অর্থ হচ্ছে শরীর। ত্রাসে শব্দের অর্থ ভয়ে, ঘর্ম অর্থ ঘাম, আর গাত্রে অর্থ গা বা শরীর। তো এই কথা যখন তার মন্ত্রী গবু শুনলো যে রাজা বলছে যে ত্রাসে, ত্রাসে শব্দের অর্থ ভয়ে, ঘর্ম শব্দের অর্থ ঘাম, গাত্রে শব্দের অর্থ গা বা শরীর। ত্রাসে অর্থ ভয়ে, ভয়ে, ভয়, ঘর্ম অর্থ ঘাম, তারপরে আর গাত্রে শব্দের অর্থ গা বা শরীর, শরীর। তাহলে এখন দেখো এই কথা যখন সে শুনলো, এখন মন্ত্রী খুবই ভেবে মানে কোনো কুল কিনারা পাচ্ছে না, ভয়ে ঘামে তার সারা শরীর ঘামে ভরে গেল।
পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাতে। যারা ওই রাজসভার যারা পণ্ডিত ব্যক্তি ছিল, কারণ মন্ত্রী তো তার পণ্ডিতদেরকেই ধরবে যে এই সমস্যার সমাধান করেন, তো পণ্ডিতদের মুখও চুন হয়ে গেল, মানে মুখ খুব কালো হয়ে গেল, ছোট হয়ে গেল। পাত্র, পাত্র মানে রাজ্যের অন্যান্য যে ব্যক্তিবর্গরা আছে, গণ্যমান্য যে ব্যক্তিবর্গরা, উজির নাজির, তাদের কারো আর রাত্রে ঘুম নাই। রান্নাঘরে নাহিক চড়ে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে, অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়। দেখো এখানে বলা হচ্ছে যে যখন এই কথা তাদের বাসায় এসে বললো, বাসায়ও তখন রান্নাঘরে হাড়ি চলছে না, সবাই কান্নাকাটি করছে যে রাজার এই আদেশ বা এই কথা যদি এখন অমান্য করা হয় বা এটার কোনো সলিউশন যদি না পাওয়া যায়, তাহলে তো আমার স্বামীকে ফাঁসি দেওয়া হবে বা চাকরিচ্যুত করা হবে, সবার একটা টেনশনে পড়ে গেছে। তখন মন্ত্রী অন্য একটা উপায় করলো। মন্ত্রী কি করলো, পাদপদ্মে মানে পায়ের সামনে, রাজার পায়ের সামনে বসে রাজাকে একটু পাম দিতে চাইলো, মানে একটু বললো যে রাজা, আপনি যে ধুলা নিয়ে যেতে চান, দূর করতে চান, এখন আপনার পায়ে যদি ধুলা না লাগে, আপনাকে সালাম করে যে আমরা এরকম মাথায় লাগাই, পায়ের ধুলা নেই, এই পায়ের ধুলা কিভাবে পাবো? আপনি একজন মহান মানুষ, আপনার পায়ের ধুলা আমরা কিভাবে পাবো? অর্থাৎ পাম পুশিং দেওয়ার চেষ্টা করলো, যে পাম পুশিং দিয়ে দেখি রাজাকে এই কাজটা করা থেকে আমি বিরত রাখতে পারি কিনা। বুঝতে পেরেছ? এবার রাজা শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদতুলির তত্ত্ব। তো রাজা ভাবলো যে হ্যাঁ ঠিক বলছো, আমি খুব মহান মানুষ, আমার পায়ের ধুলা লাগতে পারে, কিন্তু না, আমি যা বলছি তাই, তুমি আগে ধুলাটা দূর করো, আমি যেটা বলছি আমার আদেশ পালন করো। ভাবিও পরে পদধূলির তত্ত্ব, পদধূলির তত্ত্ব মানে বকশিস, যে পায়ে সালাম করলে যে বকশিস দেওয়া হয়, এই বকশিসের কথা তুমি পরে চিন্তা করো। ধুলা অভাবে না পেলে পদধুলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। বলতেছে যে তোমরা যদি ধুলা না পাওয়ার কারণে পায়ের ধুলা না পাইলে সমস্যা কি, তোমরা যে মাইনা দিই, তোমাদের মাসে মাসে তো আমি বেতন দিই, বেতন যদি তোমরা আমার পায়ের ধুলা না দূর করো এই উসিলায় যে পদধুলা পাইবা না, তাহলে তোমরা বেতন নাও না, এই বেতনটা তো তোমাদের মিথ্যে হয়ে যায়। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা লাইন দেখো, কেন বা তবে পুষিন এত উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে, এটা লেখো, এটা আন্ডারলাইন করো, উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে। আর ওয়ার্ড মিনিং লেখো, ভিত্তে শব্দের অর্থ চাকর, ভিত্তে শব্দের অর্থ চাকর। দেখো এখানে রবীন্দ্রনাথ খুব চমৎকার একটা টাচ দিছে তোমাকে, খুব চমৎকার একটা জিনিস বোঝাচ্ছে যে কেন বা তবে পুষিন এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে। রাজা বলছে যে তাহলে তোমরা যদি এই সলিউশনটা নাই বের করতে পারো, তাহলে এই যে এত বিজ্ঞানী আমি পুষছি, এই বিজ্ঞানী চাকরগুলোকে আমি পুষছি, এটা কি কাজে আসবে? অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, যদি কোনো জ্ঞানী মানুষ, সে যদি কোনো মূর্খ বড় লোকের আন্ডারে কাজ করে, আবারও বলছি কথাটা একটু শোনো, যদি কোনো জ্ঞানী মানুষ, সে যদি কোনো মূর্খ একটা বড় লোকের আন্ডারে কাজ করে, তখন তাকে, সে তার মূল্য পায় না, তার জ্ঞানের মূল্যটা সে পায় না, কারণ সেই লোকটা তাকে চাকর হিসেবে মনে করে। সে যে একজন জ্ঞানী মানুষ, এটা কখনোই সেই লোকটা তাকে সে ততটুকু সম্মানটা দেয় না। এই জন্য রাজা বলছে, কেন বা তবে পুষিন এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্তে, মানে তার রাজ্যে যে বৈজ্ঞানিক বা যে জ্ঞানীগুণী লোক আছে তাদেরকে সে চাকর মনে করছে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। এরপর রাজা বলতেছে, ওই উপাধি ধরা ভিত্তরা আছে না, তুমি আগের কাজ আগে সারো, অর্থাৎ তোমার যেটা বলছি পায়ের ধুলাটা ধুলা দূর করো, পরের কথা যে তোমরা পদধূলির তত্ত্ব পাইবা তো, আমার সালাম করে বকশিস নিবা তো, এই কথা তুমি পরে চিন্তা করো। পরের পৃষ্ঠা 209 পৃষ্ঠা। আদার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী, যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত ছিল যন্ত্রী। যন্ত্রী শব্দের অর্থ যন্ত্র বানায় যারা, মানে বিজ্ঞানীরা। তো রাজার এই কথা শুনে যে রাজা কিছুতেই মানতেছে না, রাজার হয়তো একটা একটু পাম্পুশিং দিছিল যে পায়ের ধুলার কথা কয়ে এটা কাটাই দিবে, এখন দেখে যে না, রাজা এটা মানতেছে না। তখন সে অনেক যত্ন করে রাজ্যের যত জ্ঞানী গুণী যারা যন্ত্রতন্ত্র বানায়, মেকানিক বানায়, ইঞ্জিনিয়ার আছে, সবাই ডাইকে নিয়ে আসলো, যে আপনারা আসেন, বসেন, এই রাজার এইটা কি করা যায় এটা নিয়ে একটা ইয়া বাইর করেন। বসিল সবে চশমা চোখে আটি,
ফুরায় গেল 19 পিপে নষ্ট। 19 পিপে নষ্ট, এটা আন্ডারলাইন করো, এটা এমসিকিউ আসে। এবার আসো 19 পিপে নস্য কি? 19 পিপে নস্য, 19টা পিপে। পিপে হচ্ছে কাঠ দিয়ে তৈরি একটা কাঠ দিয়ে তৈরি একটা, মানে কাঠের একটা ছোট্ট একটা যন্ত্র, যেটা দিয়ে নাকের মধ্যে নাক দিয়ে নেশা গ্রহণ করা হয়। তুমি পপাই কার্টুনটা দেখেছো? পপাই, জি স্যার। পপাই কার্টুনটা দেখেছো? পপাইয়ের মুখের জি ভিতরে স্যার। একটা এরকম একটা পাইপ দেখো না, যেটা দিয়ে ও জি স্যার। নাকের মাধ্যমে নাক দিয়ে সঙ্গে খায়। এগুলাকে জি স্যার। পিপে বলে, বুঝছো? তো জি এরকম স্যার। ওরা সবাই বসছে, জ্ঞানী মানুষরা আসছে, তো জ্ঞানীর ভাব কি, বিদেশিরা কি ভাব নেয় তুমি তো দেখছো, যে এরকম একটা মানে পিপে নিয়ে ওই নাক দিয়ে ওরা কিন্তু নেয়, পিপে গ্রহণ জি স্যার। করে। তো এরকম জ্ঞানীরাও তারা এরকম 19 পিপে, 19টা পিপে নিয়ে নস্য নিয়ে তারা বসছে, নাক দিয়ে তারা নেশা করছে। অনেক ভেবে তারা ভেবে চিন্তে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। ধরা মানে পৃথিবী। তখন তারা অনেক ভেবে চিন্তে তারা একটা সলিউশন দিল, যে আচ্ছা রাজা যে কইতাছে ধুলা দূর করতে, ধুলা যদি দূর করেই ফেলি, তাহলে পৃথিবীতে শস্য কোথায়, আমরা ফসল কোথায় জন্মাবো। এখন দেখো রাজা কি বলছে, কইল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে। ওই যে আমি বললাম যে মূর্খ মানুষের আন্ডারে, বড়লোকের আন্ডারে কাজ করলে তারা তোমার যোগ্যতা দিবে না। তো রাজা এটা বুঝতেছেই না, না বুঝে রাজা বলে কি, যে তোমরা যদি এটা নাই পারো, আমি একটা কথা বলছি, আমার কথা সমাধান করতে না পারো, তাহলে তোমার মতো পণ্ডিত গুলারে আমি কেন রাখছি, কেন আমি মাসে মাসে তোমার বেতন দিয়ে এরকম চাকর পাল্টা আছি। তো এখন দেখে যে না, কথা রাজা মানতেছে না, ফসল হোক বা না হোক, রাজার কথা মতো ধুলি ধুলি কি করা লাগবে, দূর করা লাগবে। এখন সকলে মিলে যুক্তি করে শেষে কি নিল ঝাঁটা 17.5 লক্ষ। এটা আন্ডারলাইন করে, এটা এমসিকিউ আসে। ঝাঁটা 17.5 লক্ষ। এখন সবাই মিলে চিন্তা করছে, রাজা যেহেতু মানতেছে না যে শস্য হোক বা না হোক ধুলি দূর করতে হবে, তাহলে ধুলি দূর করার একমাত্র উপায় কি ওই সময়কার বা এখনকার, সেটা হচ্ছে ঝাড়ু দিয়ে করব। তো এত বড় রাজ্য, কোথাও একটা ফোঁটা ধুলি থাকবে না, এটার জন্য ওরা কি করছে, 17.5 লক্ষ ঝাঁটা কিনছে, যে ঝাড়ু মাইরা সব ধুলি কি করবে, উড়াই দিবে। তুমি চিন্তা করো, একটা দুইটা না, 17.5 লক্ষ ঝাড়ু কিনছে। ঠিক আছে? ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। এখন সবাই মিলে যখন ঝাড়া শুরু করছে, ঝাড়লে কি হয়, ধুলা উড়ে যায় না বাতাসে? জি স্যার। তো এই ঝাঁটের চোটে রাজার মুখ, বক্ষ, বুকে সব জায়গায় এসে এখন ধুলা লাগতেছে। ধুলায় কেউ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলায় বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ্বল। অর্থাৎ যে এখন এতই ধুলা রাজার মুখে ঢুকে এসে লাগতেছে, ধুলার এত ধুলা কেউ তাকাইতে পারতেছে না, এমনকি সূর্য ঢাকা পড়ে গেছে, আকাশে বাতাসে ধুলা, মানুষ কাশতে কাশতে মরে যাচ্ছে, নগরই দেখা যাচ্ছে না। অর্থাৎ এটা যে একটা রাজ্য, এটা দেখাই যাচ্ছে না, ধুলার মধ্যে এটা ঢাকা পড়ে গেছে। কহিল রাজা, করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তখন রাজা কইলো যে তোমরা আমি বলছি ধুলা দূর করতে, তোমরা দেখি পুরো রাজ্যটারই ধুলা দিয়ে ভরপুর বানায় ফেলাইছে। তোমাদের কি করতে বলছি আর তোমরা কি করতেছো? তোমাদেরকে আমি বলছি ধুলা দূর করো, আর তোমরা কি করছো, পুরো রাজ্যটাকেই ধুলা দূর করে ধুলায় ভরপুর করছো। তাড়াতাড়ি এটা তুমি কোন একটা মীমাংসা করো। এখন চিন্তা করলো যে না, রাজা আগে কইছে তার পায়ে ধুলা লাগাইতে পারে, ঝাঁটা দেওয়ার কারণে তো আমরা দেখতেছি সব রাজার চোখে মুখে বুকে সব জায়গায় ধুলা লাগে। এখন ধুলারে বন্ধ করতে হবে, বাতাসের মধ্যে যে ধুলা উঠতেছে এটাকে স্টপ করা লাগবে। এখন তুমি দেখবা মানুষ ঝাড়ু দেওয়ার আগে কি করে, পানি দিয়ে নেয়, যাতে ধুলাটা বেশি না উড়ে। এখন দেখতে চারদিকে যেহেতু তারা ঝাড়ু দিয়া ধুলার একটা ঝড়ের মতো বানায় ফেলছে, এখন এটা নামাইতে হইলে কি করতে হবে, পানি ঢালতে হবে। যত বেশি পানি ঢালবো ধুলা তত নিচে নামবে। এখন দেখো তারা আবার নতুন একটা কি প্ল্যান করছে, তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক, মশক কাকে 21 লাখ ভিস্তি। এটা আন্ডারলাইন করতে কি আসে, 21 লাখ ভিস্তি। এখন যেহেতু পানি লাগবে ধুলাকে দূর করতে, এবার আসো দেখো ভিস্তি শব্দের অর্থ কি। ভিস্তি শব্দের অর্থ হচ্ছে পানি বহনের যন্ত্র, পানি বহনের যন্ত্র। ওই সময় যারা পানি বহন করত, তারা এই পানি বহনের একটা যন্ত্র, একটা থলে বা একটা ব্যাগ রাখতো,
ওই ব্যাগ দিয়ে এরকম পানি করতো। তো তারা কি করছে, মশক কাকে 21 লাখ বৃষ্টি নিয়ে আসছে, অর্থাৎ 21 লাখ পানির যন্ত্র নিয়ে আসছে, যেটা দিয়া, কারণ 17.5 লক্ষ দিয়া সে ঝাড়ু দিয়া ধুলা বানায় পুরা সব বানায় ফেলাইছে। এখন এই 21 লাখ বৃষ্টি পানি দিয়া দিয়া পানি এরকম বোতল দিয়া খালি পানি ঢাইলা ঢাইলা আবার কি করব, ঠিক করব। এখন তুমি জানো যখন পানি দিবে এটা আরো কি হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে না? পুকুরে বিলে রহিল শুধু পাক, নদীর জলে নাহিক চলে কিস্তি, কিস্তি মানে নৌকা, জলের জীব মরিল জল বিনা, ডাঙার পানি সাঁতার করার চেষ্টা। এত পানি ওরা কোত্থেকে আনছে? পুকুর থেকে আনছে এই 21 লাখ বৃষ্টি ভরার জন্য, ঠিক না? বৃষ্টি মানে তো পানি বহনের যন্ত্র বা ব্যাগ। ওই ব্যাগ ভরার জন্য ওরা কি করছে, 21 লাখ ওরা পুকুর থেকে সব পানি আনছে। পুকুরে যখন পানি নিয়ে গেছে সব, পুকুরের ভিতরে রয়েছে শুধু পাক, যার কারণে, পাক মানে কি, কাদা, কাদা থাকার কারণে পুকুরের মধ্যে আর কোনো নৌকা চলে না। জলের জীব যে মাছ সহ অন্যান্য যারা আছিল তারা পানি না পায় মারা যাচ্ছে। আর ডাঙ্গার ভিতর পানি এখন তো উঠে সব ডাঙ্গার ভিতরে আইনা ফালাইছে ওই যে ধুলার মধ্যে মারতে মারতে। তো ডাঙ্গা যারা পানি যে পানিরা ছিল, গরু ছাগল মহিষ, এরা সাঁতার করার চেষ্টা করতেছে, কারণ এরা তো এখন বাঁচতে পারছে না। দেখো মানে কি একটা অবস্থা। পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি জ্বরে উজাড় হলো দেশটা। তো তো এই কাদার মাধ্যমে মানে বেচা কিনা ভাত বাজার সব বন্ধ হয়ে গেল। সর্দি জ্বরের কারণে পুরো দেশটাই, দেশের মানুষ গণহারে মারা যাচ্ছে। কইল রাজা এমনই সব গাধা, দুলারে মারি করিয়া দিল কাদা। তখন রাজা বলল যে এমনই সব গাধাগুলার আমি পাল্টাছি, গাধাগুলারে আমি বলছি ধুলা, গাধাগুলা ধুলারে এখন আমার কাদা বানায় দিছে। আগে পাড়া দিলে ধুলা লাগতো, এখন পাড়া দিলে কাদা লাগে। ঠিক আছে? এবার দেখো, আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতে গুণবন্ত। আবার যত জ্ঞানী গুণীরা আছে তারা আবার একটা পরামর্শ সভা ডাকলো যে না, এবার আমরা যেভাবে হোক এটা সমস্যার সমাধান করব। গুড়িয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলায় নাহি হায় নাহিক পায় অন্ত। এত ভাইবা চিন্তা তারা চোখে সর্ষে ফুল দেখতেছে, তারা কোনো উপায় পাচ্ছে না কিভাবে এই ধুলা দূর করা যায়। কহিল মহি মাদুর দিয়ে ডাকো। কেউ কেউ কইল মহি, মহি শব্দের অর্থ পৃথিবী। মহি শব্দের অর্থ কি? পৃথিবী। কেউ কেউ বললো যে পুরা পৃথিবী, পুরা রাজ্যটাকে মাদুর দিয়ে ঢাকা দাও। ফরাস পাতি করিব ধুলা বন্ধ। ফরাস, ফরাস শব্দের অর্থ মাদুর, যে মাদুর পেতে ধুলা কি করে দিব, বন্ধ করে দিব। যদি পুরা রাজ্যে মাদুর পাইতে দিই তাহলে কি আর ধুলা থাকবে? থাকবে না। আবার কেউ কইলো, কেউ কেউ এটা বুদ্ধি দিল যে মাদুর পাইতে দাও পুরা রাজ্যে, এত পুরা যত রাজ্য আছে পুরা মাদুর পাইতে দাও, তাহলে কোনো ধুলা লাগবে না। আবার কেউ বললো রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র, বলতেছে রাজারে তোমরা ঘরের ভিতরে ঢুকে বন্দি করে রাখো, ওটা যাতে কোনো ছিদ্র না থাকে। যদি ছিদ্র না থাকে, ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ে ধুলা তো লাগে না। ওই রুমটা পরিষ্কার করে একবারে ধুলা টুলা সব দূর করে ওই রুমের ভিতর রাজারে ঢুকায় রাখবা। রাজা রুমের ভিতর পা দিলে ধুলাও লাগবো না, কোনো গর্ত রাখবা না, কোনো ফাঁক রাখবা না, যেটা বাতাস দিয়ে যাতে ধুলা ঢুকে। তাহলে কি হবে, রাজা যদি ধুলা পায় না দেয় তাহলে কি হবে, ধুলা পায়ের মধ্যে ধুলাও লাগবে না। মানে এই বুদ্ধি বাইর করছে। হ্যাঁ, এখন রাজা কি কয়, কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, যে তোমরা যে বুদ্ধিটা এখন বাইর করছো এটা ঠিক বলছো, কিন্তু আমার মনে আরেকটা সন্দেহ হচ্ছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। বলতেছে আমি যদি সারাদিন মাটির ভয়ে, যে আমার পায়ে মাটি লাগবে এই ভয়ে যদি আমি ঘরের ভিতর আটকায় থাকি, তাহলে তো আমার রাজ্য সবকিছুই বন্ধ থাকবে, বিচার আচার সবকিছু আমি করতে পারবো না। তখন দেখলো যে না, এই বুদ্ধিটাও কি হবে না, কাটতেছে না, হবে না। এবার দেখো, কহিল সবে, তখন আবার আরেকটা নতুন বুদ্ধি দিল। চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথি। বলতেছে চামারদেরকে ডাকি, ওরা চামড়া দিয়ে পুরা মানে পুরা পৃথিবী অর্থাৎ পুরা রাজ্যটাকে তারা মাদুরের মতো বিছাই দিবে। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতি রহিবে মহাকীর্তি। কইল সবে, হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। তখন সবাই বলল যে হ্যাঁ এটা করা যায়, কিন্তু এটা করার জন্য তো অনেক চামড়ার প্রয়োজন এবং একটা যোগ্য চামড়াও লাগবে, যে পুরাটাকে চামড়াটা দিয়ে ঢেকে দিতে পারবে। অর্থাৎ আমরা যেমন রাস্তা পিচ ঢালাই দিই না, এরকম চামড়া দিয়ে ঢালাই দিব পুরা রাজ্য। এটা আইডিয়া, আসলে এটাও তো কোনো মেন আইডিয়া না। হ্যাঁ,
যা ক্লাসে আইডিয়া একটা বাইর করলো যে চামড়া, এখন এত চামড়া কই পাইবো? এখন দেখো, রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। বলতেছে রাজার যে লোকরা আছে তারা সবাই এখানে সেখানে ছুটে সারা কাজকর্ম সব ফেলে সবাই চামার এবং চামড়া খোঁজার জন্য বের হলো, কিন্তু কোথাও এরকম যোগ্য চামার পাওয়া যায় না যে পুরা রাজ্য চামড়া দিয়ে ঢেকে দিতে পারবে, আবার এত চামড়ারও যোগানো রাজ্যের মধ্যে নাই। তো এই কথা যখন শুনছে, চামারদের কাছে যখন যায় এই কথা বলছে, এবার তখন ধীরে চামার কুলপতি, কুলপতি মানে চামারদের প্রধান, চামারদের যিনি প্রধান, কহিল এসে ঈষৎ হেসে বিদ্ধ, সেই বৃদ্ধ লোকটা হালকা হেসে হেসে বলল, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যায় মানুষ হবে সিদ্ধ। তখন সেই চামার কুলপতি সেই লোকটা বলল যে রাজামশাই, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এমন একটা সহজ কথা বলতে পারি যেটার মাধ্যমে আপনার মনের বাসনাটা পূরণ হবে, অর্থাৎ আপনার পায়ে ধুলার লাগবে না। তখন বলল আচ্ছা বলো। তখন সে বলল, নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। বলতেছে আপনার পা দুটা ঢাকেন, তাহলেই তার পুরো পৃথিবী চামড়া দিয়ে ঢাকার দরকার নাই। তো এই প্রথম একটা ভালো আইডিয়া কিন্তু একটা অশিক্ষিত লোক দিয়েছে। কিন্তু আমাদের সমাজে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আরেকটা নক দিচ্ছে যে আমাদের সমাজে পাওয়ার উচ্চ পদস্থতাই সম্পূর্ণ বেশি। যদি একটা আমাদের দেশে অশিক্ষিত লোক বা একটা মূর্খ লোক বা একটা নিম্ন শ্রেণীর লোক, সে যদি কখনো সঠিক পরিকল্পনা দেয় বা সঠিক কথাও বলে, আমরা সেটা মানতে রাজি না। আমরা শিক্ষিত সমাজ কিছুতে এটা মেনে নিব না। কেন মেনে নিব না? কারণ আমরা মনে করি যে আমরা এত জ্ঞানী গুণী, আমরা কোনো সমাধান করতে পারলাম না, একটা অশিক্ষিত মানুষ সমাধান করে ফেললো, তাহলে আমরা কি হইলাম? অর্থাৎ তাদের এই ইগোটার কারণে আমাদের দেশের আমরা ছোট লোকদের কোনো কথাকেই আমরা কি করি না, প্রাধান্য দেই না। কহিল রাজা, এতে কি হবে সিধে, ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ। রাজা বলল যে তুমি এতই, কাজটা কি এতটাই সহজ? তুমি যেটা বললা যে চরণ ডাকলে আর ধুলা লাগবে না, এটা 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 নিয়ে তো পুরা পৃথিবী শুদ্ধা, পুরা দেশ শুদ্ধা সব আমার জ্ঞানী গুণী লোকরা ভাইবা ভাইবা চিন্তা করলো, কিন্তু কুল কিনারা পাইলো না। তুমি এত সহজে একটা সলিউশন দিয়ে দিলা। রাজা এই জন্য বললো যে এটা কি হবে সিদ্ধে? বা তখন ওই রাজাও যেহেতু এই কথা বলছে, এখন জ্ঞানী গুণীরা লোকটা মন্ত্রী কয় কি, ব্যাটারে শুলে বিদে কারার মাঝে কারিয়া রাখো, করিয়া রাখো রুদ্ধ। তখন সে বলল যে দেখছেন সাহস কত বড়, আমরা জ্ঞানী গুণী, আমরা এটার এত ভালো ভালো আইডিয়া পাচ্ছি, আমরা সেটা অ্যাপ্লাই করে কাজ হচ্ছে না, আর ও কিনা একটা মূর্খ লোক, ও বলে আপনার পা চামড়া দিয়ে ঢাকলে নাকি ঠিক হয়ে যাবে। এটা আসলে ফালতু কথা। ব্যাটার সাহস কত বড়, ব্যাটারে শুলে বিধে নিয়ে কারাগারের মধ্যে বন্দি করে রাখেন। অর্থাৎ আমাদের সমাজে আমরা গরিবদেরকে কোনোই মূল্য দেই না, তাদের মতামতের কোনো আমাদের কাছে নাই। আমরা জ্ঞানীরা নিজেদেরকে এতটাই উচ্চ আসনে বসায় রাখি যে আমরা মনে করি আমরা ছাড়া পৃথিবীতে তারা কোনো মানুষই না। তখন আর কি বৃদ্ধ লোক বললো যে রাজামশাই, আমি একবার করেই দেখি, আপনি আমার একটু করতে দেন, আমি করে দেখাই। তখন সে কি করলো, রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পদ পান্তে, যে রাজার পায়ের সামনে বসে সে রাজার পা দুটা চামড়া দিয়ে ঢেকে দিল। এখন যখন দেখলো চামড়া দিয়ে ঢাকার পরে এখন তো আসলেই ধুলা লাগতেছে না, এই অশিক্ষিত লোকের কথাটাই তো কাজে লাগছে। তো এরপরে দুইটা ইম্পর্টেন্ট লাইন দেখো, মন্ত্রী কহে আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। তখন মন্ত্রী বলে, আরে এই আইডিয়া তো আমারও মাথায় আসিল, আমিও তো এটা ভাবতেছিলাম মনে মনে যে পা দুইটা চামড়া দিয়ে ঢাকা দিলেই তো হয়ে যায়, কিন্তু এই লোকটা কেমনে জানতে পারলো আমার মনের কথা? অর্থাৎ তুমি তো গরিব লোকের কথা প্রাধান্য দিবাই না, যখন সে অনেক চেষ্টার পর অনেক সংগ্রামের পর তার জীবনের বিনিময়ে যখন সেটা করতে সফল হবে, তখন তুমি সেই ক্রেডিটটাও নিজে নিয়ে নিবা, অর্থাৎ সেই ক্রেডিটটাও সার্থকতাটাও তুমি তাকে দিবা না। আমাদের সমাজটা এইটা। তো মন্ত্রীও সাথে সাথে ক্রেডিট নিয়ে ফেলছে। মন্ত্রী বলে, আরে ভাই আমারও তো এটা মনে ছিল, রাজামশাই আমিও তো মনে মনে ভাবতেছিলাম যে চামড়া পায়ে ঢাইকা দিলেই হয়, কিন্তু এই বেটা কেমনে জানতে পারলো আমার মনের কথা? ঠিক আছে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। অর্থাৎ সেদিন থেকে জুতা পরার প্রচলন হয়। মন্ত্রী গবু বেঁচে গেল, তাকে আর ফাঁসি দিবে না বা রাজা কোনো শাস্তি দিবে না, এবং পৃথিবীও রক্ষা পেল, পৃথিবীকেও করা লাগবে না, মাদুর দিয়ে ঢাকা লাগবে না। অর্থাৎ তোমাকে মূল কি বুঝাইতে চাইছে, এই গল্প দ্বারা জুতা কেমনে আবিষ্কার হয়েছে এটা কিন্তু রবীন্দ্রনাথ তোমার মূল বুঝাইতে চায় নাই। এই গল্পের মূল ভাব হচ্ছে যে আমরা জ্ঞানী গুণী যারা,
আমরা যদি আমাদের বসরা যদি আরো জ্ঞানী হয়, তার আন্ডারে কাজ করলে তুমি আরো তোমার জ্ঞানকে কাজে লাগাতে পারবা। কিন্তু একটা মূর্খের আন্ডারে, যে তোমার থেকে কম জ্ঞানী, তার আন্ডারে যদি তুমি কোনো উচ্চপদস্থ লোকের আন্ডারে কাজ করো, তাহলে তোমার যে জ্ঞান আছে সেই জ্ঞানটা বেশি দিন থাকবে না, তোমার জ্ঞানটাও ওই মূর্খ লোকের মতো মূর্খ হয়ে যাবে। ঠিক আছে? তুমি আর কোনো ভালো কিছু কি করতে পারবা না, তোমার দ্বারা আর ভালো কিছু সম্ভব হবে না। বুঝতে পারছো? এটা বোঝাচ্ছে আর কি। এই ছিল কবিতাটার মূল ভাব। তুমি বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ সাগর। হ্যাঁ জাইন, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো মেন থিমটা আসলে কি? জি স্যার। বলো তো মেন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে মানে আমি যদি কোনো মানে মানে আমি নিজে যদি জ্ঞানী হয়েও অন্য কোনো মানে মানে কম জ্ঞানী বা আমার মানে মুখ্য টাইপ মানে মুখ্য লোক উচ্চপদস্থ মুখ্য লোকের আন্ডারে যদি আমি কাজ করি, তাহলে মানে আমি কখনো আমার জ্ঞানকে বাড়াতে পারবো না বা আমার জ্ঞানটাকে কাজে লাগাতে পারবো না। আমি যদি সঠিকও বলি বরঞ্চ আমার জ্ঞানও তার মতো মূর্খের মতো মুখ্যের মতো হয়ে হয়ে যাবে। যাবে। আমি যদি সঠিকও বলি হ্যাঁ ও ওর মতো চিন্তা করবে, মানে আমার কথাটা ও মানে